সুধী দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় যে কথাটি বলি, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা, আমাদের মানচিত্র, আমাদের সংবিধান রক্তে ধোয়া। গত 50 বছর ধরে আমরা রক্ত দিয়েছি, আমরা অশ্রু দিয়েছি, আমরা যন্ত্রণা আর বেদনা দিয়ে অর্জন করেছি এই বাংলাদেশ। কিন্তু একটা স্বৈর শাসক, আধিপত্যবাদী শক্তি সবসময় আমাদেরকে, আমাদের স্বপ্নকে পরাজিত করতে চেয়েছে। কিন্তু আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, এদেশের মানুষ সেই ঐতিহ্যের লালিত শক্তি দিয়ে প্রতিহত করেছে সমস্ত দুর্বৃত্তদের, প্রতিহত করেছে অন্ধকার এবং হেঁটেছে আলোর পথে। যারা আলোর পথে হাঁটে, সেই আলোর পথে হাঁটা মানুষ অনেক, তার মধ্যে কেউ কেউ বিশিষ্ট। এরকম একজন আলোর পথে হাঁটা মানুষ আমাদের সঙ্গে আজকে আছেন অতিথি হিসাবে। তার নাম হচ্ছে শহীদুল্লাহ ফরাইজি। শহীদুল্লাহ ফরাইজি একজন আলোর পথে হাঁটা মানুষ, তার অনেক পরিচয়। তিনি একজন বিশিষ্ট গীতিকার, কবি, সুরকারও বটে এবং তিনি একজন সংগ্রামী মানুষ। একজন সংগঠন করেন না, কিন্তু সংগঠনের সঙ্গে থাকেন মাতৃভাষার সঙ্গে, সুরের সঙ্গে, গানের সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। শহীদুল্লাহ ফরাইজি, আমি হয়তো আপনার পরিচয় সেভাবে দিতে পারিনি, কমই দিলাম। আপনার সাথে মুখোমুখি বসে কথা বলাটাই ভালো লাগছে, আর এই সুবাদে RTVকে ধন্যবাদ জানাই। কখনো কখনো আমরা শুনতাম যে কোনো সঙ্গীত শিল্পী গান গাইছে, তার বন্ধুরা বলছে তুমি শহীদুল্লাহ ফরাইজির একটা গান করো, তাহলে বিখ্যাত হয়ে যাও। তো আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন একজন গীতিকবি হিসাবে? আমরা তো দেশ, বাংলা ভাষা, এর প্রতি তো আমরা দায়বদ্ধ। সুতরাং আমার সকল কাজ হচ্ছে আমার বাংলা ভাষা বিকশিত হোক, বাংলাদেশ উচ্চতর হোক, বাংলাদেশের মানুষ মানবিক হোক, সমাজটা নৈতিকতামুখী হোক, আইনের শাসন থাকুক। আমি গান লিখি, প্রবন্ধ লিখি, সংবিধান নিয়ে কাজ করি, যাই করি, আমার উদ্দেশ্য একটাই, যে সমাজ যেন মানবিক হয়। সুতরাং মানুষকে নিয়ে তো কাজ, মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে নিজে মানবিক হওয়া, মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে নিজে ভালো হওয়া, এই তাগিদটা পাই কাজ করতে গিয়ে। সুতরাং এই যে কাজ করতে গিয়ে, মানুষের পক্ষে কাজ করতে গিয়ে, অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে, সত্যের পক্ষে দাঁড়াইতে গিয়ে কাজ করার মধ্যে দিয়ে শুধু সমাজের পক্ষেও দাঁড়াচ্ছে না, নিজের পক্ষে দাঁড়াচ্ছে। তো লেখকের কাজই হচ্ছে যে সমাজের পক্ষে দাঁড়ানো, ক্ষমতার মুখোমুখি দাঁড়ানো, যারা কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলা, নিরন্ন মানুষের পক্ষে কথা বলা, যারা মুখ বধির তাদের পক্ষে কথা বলা। তো তাদের পক্ষে কথা বলতে পারছে কিনা, কিংবা আরও বলা দরকার কিনা, সেটাই আমাকে সবসময় তাড়িত করে চেষ্টা করছি। যেমন ধরো গত 15 বছরে আমি চেষ্টা করছি যে অন্যায়কে অন্যায় বলা, ফেসিবাদের প্রতিটা অবৈধ কাজকে, সংবিধান বহির্ভূত কাজকে বিচার। আপনি তো ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিলেন, আপনি গান লিখেছেন, কথা বলেছেন। আপনি কি এই যে 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে, একটি গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক জায়গায় আমাদের নিয়ে যাবে, একটা অসাধারণ সংস্কারের ভেতর দিয়ে আপনি যা চাইছেন সেটা তারা দিতে পারবে, কিন্তু তার কোনো পরিলক্ষণ আপনি দেখছেন কিনা, কোনো প্রতিভাস আছে কিনা? প্রথমত দেখতে হবে যে আমরা 15 বছর রাষ্ট্র ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলাম। কারণ 15 বছর প্রশাসন দলীয়করণ, যে কোনো প্রতিষ্ঠান দলীয়করণ, সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ, বিচার বিভাগ দলীয়করণ। দেখেন যে বিচার বিভাগ একজন মানুষকে বেল দিচ্ছে না, আর আওয়ামী লীগের হলে বেল দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিচার বিভাগটাই দলীয়করণ। সেখানে যখন সমস্ত প্রতিষ্ঠান নৈতিকভাবে, আইনগতভাবে ধ্বংসপ্রাপ্ত, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় গণ অভ্যুত্থানের মধ্যে নতুন সরকার গঠিত হয়েছে। সুতরাং প্রথমে তো ধ্বংসপ্রাপ্ত জায়গাটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করে আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে। এই সময়টা আমাদের জায়গায় আমরা যাব, নিশ্চয়ই সেই সময়টা তারা নেবেন। সদিচ্ছাটা কেমন দেখছেন? অবশ্যই সদিচ্ছা, কারণ এই সরকার নিজেই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, নিজেই বলেছেন যে রক্তর উপর দিয়ে আমরা এই সরকার গঠিত হয়েছি। এই সরকারের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যে জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় অনুযায়ী কিছু সংস্কার সাধন করে আমাদের ক্ষমতা থেকে সরে যাব। এবং ইতিমধ্যে তারা কিন্তু ডিসেম্বর পর্যন্ত এক ধরনের
নির্বাচনের রূপরেখা দিয়ে দিয়েছে, একটা রূপরেখা দিয়েছেন। এবং সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে যে এই প্রথম সরকার সংবিধান সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, প্রায় 15টা সংস্কার কমিশন করেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। এই সম্ভাবনাটাকে আমাদেরই কাজে লাগাতে হবে। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়েছে অসংখ্য এই গীতিকবি বলেন, এই শিল্পী, নাট্যশিল্পীরা, এরা কি করে একটা হত্যাকারীর পক্ষে যায়? যেসব দেশে দীর্ঘদিন ফেসিবাদ থাকে সেইখানে এক ধরনের সুবিধাবাদী একটা গোষ্ঠী গড়ে ওঠে এবং গত 15 বছরে মুক্তিযুদ্ধের নামে, বঙ্গবন্ধুর নামে, স্বাধীনতার নামে, স্বাধীনতার চেতনার নামে এই যে একটা মিথ্যা বয়ান সৃষ্টি করেছিল, সেই মিথ্যা বয়ানে বহু মানুষ সম্পৃক্ত হয়েছে। আবার সরকারের সুযোগ সুবিধা নিয়ে বহু মানুষ সম্পৃক্ত হয়েছে। আমাদের অনেক শিল্পী, সাহিত্যিক, কবি, অভিনেতারা এই মিথ্যা বয়ানে অনেকে বিশ্বাস করেছেন। কিন্তু শিল্প সাহিত্যিকদের কাজ হচ্ছে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো। আমার খুব দুঃখ লাগে যে যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত, যারা 21 পদক প্রাপ্ত, যারা স্বাধীনতা প্রাপ্ত, তারা চোখের সামনে গণহত্যা সংঘটিত হচ্ছে। জাতিসংঘ আজকে ডিক্লেয়ার দিয়েছে যে গণহত্যা সরকারের নির্দেশে, সরকারের তদারকিতে, সরকার প্রধানের নির্দেশে এবং লাশ গুম করার জন্য কথা দিয়েছে। তাদের কাছে রেকর্ড আছে। আমার চোখের সামনে একজন কবি, একজন অভিনেতা দেখছেন যে লাশ পড়ে যাচ্ছে নির্বিচারে, এবং তিনি তার পক্ষে নিচ্ছেন। আমাদের স্বৈরশাসনের, দীর্ঘমেয়াদী স্বৈরশাসন, ফেসিবাদের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে যে আমার দেশ থেকে ধরুন যে এত বিলিয়ন টাকা পাচার করেছে, এটা আমরা আরও 10 বছর উদ্ধার করতে পারবো, কিন্তু নৈতিকভাবে মানুষকে ধ্বংস করে দেয়। এইভাবে ধ্বংস করে দেয় যে একজন সাহিত্যিক, একজন কবি, একজন অভিনেতার তার শুভ চিন্তা, সত্যর চিন্তা, ন্যায়ের চিন্তার সামর্থ্য নষ্ট করে দিয়েছে। এদেরকে আমি কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার বলতে একদমই এখন আর রাজি না। এরা আবার চেষ্টা করছে মাথা উঁচু করে ওই স্বৈরাচারের পক্ষে কথা বলতে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে, নানা আয়োজনের ভেতর দিয়ে। কিন্তু এই সরকার কতটা তাদের প্রতিহত করতে পারছে? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আইনগতভাবে প্রতিহত করবে, কিন্তু আমাদের যারা বাইরে তাদের কি প্রতিহত করতে হবে। কারণ এই শুভচিন্তা সমর্থ যাদের নষ্ট হয়ে গিয়েছে, যারা গণহত্যা জড়িত, এদেরকে যদি আপনি বিচারের আওতা না নিতে পারেন, সে সমাজ তো টিকতে পারবে না। কারণ সমাজ হয়ে পড়বে অপরাধ প্রবণ। যে সমাজে গণহত্যা জড়িত লোক নির্বিচারে ঘুরে বেড়ায়, যে সমাজে গণহত্যাকারী শাস্তির আওতায় যাবে না, সে তো সমাজ টিকতে পারবে না। রাষ্ট্রের কাজই হচ্ছে যে অন্যায়কারীকে সাজা দেওয়া। তো যারা অন্যায়কারী এদেরকে সাজা দিতে হবে, আর যারা শুভচিন্তার সমর্থন নষ্ট হয়েছে, সত্যর পক্ষে থাকার সমর্থন নষ্ট হয়েছে, মানবিকতা নষ্ট হয়ে গেছে, আমাদেরকে এদের জন্য কনসুলেশন করতে হবে। আর একটা বিষয় দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি লক্ষ্য করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু কেমন যেন একটু এলোমেলো কিংবা একটু অস্থির অবস্থার মধ্যে আমরা আছি, এবং রাস্তাঘাটে যানবাহন চলাচল কত দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, এবং ছিনতাইও আবার একটু বেড়েছে, আবার একটু কমছে। তো এই যে অবস্থাটা, তো এইটা মোকাবেলা করার জন্যে শুধুই কি সরকার, নাকি আমাদেরও কিছু দায়িত্ব? দুইভাবে। একটা হচ্ছে যে সরকার, তো আপনি জানেন যে প্রশাসনে আমরা ফেসিবাদের আইকনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু ফেসিবাদ যে ব্যবস্থা, ফেসিবাদের গত 15 বছরের সুবিধাভোগী সবাই কিন্তু প্রশাসনে, পুলিশে আছে। তারা যথার্থ ডিউটি করছে না, অনেকে জয়েন করে নাই, অনেকে নৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত। কারণ যে পুলিশ কর্মকর্তা নিজে খুন করেছেন, তার তো আর এই নৈতিক শক্তি নাই এখন জনগণের সামনে দাঁড়ানো। তো এই যে কতগুলা সমস্যা, যে অনেকে এখন দায়িত্ব নিয়ে কাজ করতে চাচ্ছে না, যে আমি আবার কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যাবো কিনা। এই যে একটা মাঝখানের অন্তর্বর্তীকালীন একটা বিষয়, এইটা সরকারকে আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর আমাদেরকে সচেতন অংশকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এই সমস্ত ছোটখাটো বিষয়কে আমরা অতিক্রম করতে পারবো। সারা জীবন ধরে গান লিখেছেন, অসংখ্য গান আপনার মানুষের মুখে মুখে আছে। এখন আপনি কি গান লিখতে চান? কি ধরনের গান লিখে আপনি মানুষের কাছে যেতে চান? সেই প্রশ্নের উত্তরটি শুনব ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত গীতিকবি, আমাদের সকলের প্রিয় শহীদুল্লাহ ফারায়েজি। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফারায়েজি। যে প্রশ্নটি তাকে করে আমি বিরতিতে গিয়েছিলাম, সেখানেই আসব। অনেক গান লিখেছেন সারা জীবন ধরে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কি ধরনের গান এখন লিখতে চান? আপনার কি মনে হয় যে আপনি যে গান এতদিন ধরে লিখেছিলেন, সেই গানগুলো
মানুষের কোনো কাজে লেগেছে, তাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে লেগেছে, নাকি এখন আবার নতুন করে গান লিখে আবার নতুন আলোর পথে যাওয়ার চেষ্টা করবেন? আচ্ছা, তো আমি একটু গানের সাথে একটা রিলেটেড একটা কথা বলি যে আমি একজন গীতিকার, যে সংবিধান সংস্কার কমিশনে বাংলাদেশের সংবিধান কী হওয়া উচিত পুরো প্রস্তাবনা দিয়েছে। বাহ। কমিশনে কিছু উপস্থাপন করেছে। আমি বাংলাদেশের প্রথম যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখেছি, উত্থাপন করেছি। তাহলে আমি ওই আমার লেখা গান এবং সাহিত্য সংবিধানের যে চিন্তা, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নির্মিত হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে বাংলাদেশ নির্মাণ হবে। সেই আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত সাম্যের ধারণা, মানবিক মর্যাদার ধারণা এবং সামাজিক সুবিচারকে আমরা নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতার স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ হবে না। তাহলে আমাদের রাষ্ট্রটাকে প্রথম কাজই করতে হবে যে আইনের সমতা, যাতে আমার একজন নিরন্ন মানুষের যে আইনের সমতা, একজন রাষ্ট্রপতির সেই আইনের নিরাপত্তার জন্য সে পাইতে পারে। আমার কিন্তু আপনি দল করেন, আপনার জন্য আইন এক ধরনের, আপনার দলের বহির্ভূত, আপনার জন্য আইনের এক ধরনের। যে আইনের সমতা নাই, আইনের আশ্রয় লাভের সমতা নাই, তাহলে এবং অর্থনৈতিকভাবে আপনি একজন চাইলেই আমাদের দেশে রাজনীতি করার অধিকার পাইবে না, মানে বিচার কিনে ফেলা যায় যে, এবং চাইলেই যেখানে রায় কেনা বেচা করা যায়। সুতরাং সেইখানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে বিদ্যমান ব্যবস্থাটাকে পুরো পরিবর্তন করাটাই হচ্ছে আমার লক্ষ্য। এবং গানের কতগুলো সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা পূরণের জন্য সংবিধান নিয়ে লিখি, যখন গানে প্রকাশ করতে পারি না তখন প্রবন্ধ লিখি, যখন প্রবন্ধতে প্রকাশ করতে পারি না কবিতা লিখি। কিন্তু সকল কাজটা আমার একই ধরনের, যে মানুষকে সাম্যের দিকে দাবিত করা এবং মানুষকে ক্রমাগত মানবিক করা। আমার কাজই হচ্ছে। আপনার কোন গানটিতে এরকম চেতনার প্রতিফলন আছে, সেই গানটি একটু শুনতে চাই। অনেকগুলি গান, যে আমাদের একটা ফিলোসফি আছে আমাদের, যে আমরা অন্যকে দোষারোপ করি, নিজে কাজটা না করে অন্যরা করে নাই। সেই জন্য আমি গান সবসময় নিজেকে দোষারোপ করেছি। পৃথিবীর সমস্ত মন্দ আমার, আর পৃথিবীর সকলে ভালো, এটা হচ্ছে আমার ফিলোসফি। এই জন্য আমি গান লিখেছিলাম যে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজে। শুনি না একটু আপনার কণ্ঠ। এটা না, আরেকটা গান আছে যে মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম যে মানে মনের দুঃখ রইল মনে, বুঝলে না রে সোনার চান, চন্দ্র সূর্য। একটা ফোক টোন সবসময় আপনার গানের মধ্যে পাই, লোক গানের সুরের সঙ্গে আপনার লোক কথার সঙ্গে আসলে আমাদের বাঙালি চরিত্রের যে বৈশিষ্ট্য, আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, আমাদের যে মেজাজ, আমাদের যে মানসিকতা, তা ফোকের সাথে রিলেটেড। আমাদের যে দুঃখবোধ, আমাদের যে আক্ষেপ, আমাদের যে অনুতাপ, সব কিছু দুঃখকে কেন্দ্র করে। সুতরাং আমি এই দুঃখটাকে সবসময় মনে করেছি যে মানুষের দুঃখটাকে উস্কে দিয়েছি, মানুষের দুঃখটাকে, দুঃখও যে লালন করতে হয়, হ্যাঁ, দুঃখও যে জীবনকে গ্রহণ করতে হয়। কারণ জীবনের সুখ দুঃখ দুটাকে গ্রহণ করতে হবে, দিন রাত্রকে গ্রহণ করতে হবে। সুখ দুঃখকে গ্রহণ করতে পারলে একটা না থাকলে আরেকটা থেকে জীবন বিচ্ছিন্ন হয়ে পড়বে। আপনার গান শুনলে মনে হয় আপনি ধ্যানের মানুষ, আর আপনার কথা শুনলে মনে হয় আপনি জ্ঞানের মানুষ। দুটোকে কিভাবে সমন্বয় করেন? আমার একটা গান, যেমন আমি যখন দেখি যে কি উচ্চমানের সাহিত্য, লালন কি লেভেল, রবীন্দ্রনাথ, টলস্টয়, আমরা বিশ্ববিখ্যাত সাহিত্যটা দেখেন, সে একজন মাটির মানুষ হয়ে কি তার উচ্চতা, নক্ষত্রের উপরে হেঁটে বেড়াচ্ছে, স্বর্গকে কাছে নিয়ে আসছে, ও মানে আকাশের মতো উচ্চতা, সাগরের মতো গভীরতা একজন মানুষ। আমি সারা জীবনের স্বপ্ন যে আমি কেন একজন টলস্টয়ের কাছে যেতে পারি না, কেন আমি সক্রেটিসের কাছে যেতে পারি না, কেন রবীন্দ্রনাথ নজরুলের কাছে কোনোদিন পায়ের কাছে বসতে। এবারে নজরুল জুলাই বিপ্লবে কি ভয়ঙ্কর, কত প্রাসঙ্গিক হয়ে পড়ছে। তাহলে দেখেন যে একজন মানুষ মৃত্যুর পরে 100 বছর পরেও মানুষকে প্রাণিত করে। সেই সকল মানুষে যাওয়ার কাছে আমার স্বপ্ন, যে এইসব মানুষের কাছে গিয়ে জীবনের দর্শনকে যদি বদলাতে পারতাম। আমি খুব তরুণ সে সময় আপনার একটা গান আমার খুব ভালো লাগতো, সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা ছিঁড়ে আমার গহনা। অর্থাৎ ভালোবাসার কাছে যে বৈষয়িক বিষয় কিচ্ছু না, এবং অনেক বেশি টাকা পয়সা শান শৌকত, কিন্তু ভালোবাসাই বড়, ভালোবাসা সবচেয়ে বড়। এই কথাটা যে আপনি বলেছিলেন সেটা এখন প্রতিফলিত হচ্ছে, যে আমরা এই জুলাই বিপ্লবে তো ভালোবাসাটাকে আমরা প্রখর করে দেখছি, ভালো করে দেখছি, বড় করে দেখছি, তাই না? মানুষ তার জীবনকে তুচ্ছ করে দিয়েছে, তুচ্ছ করে দেশকে ভালোবেসে। ওই গানটা একটু করতে পারবেন ভাই? ওইটা ঠিক ভালো পারবো না আমি, বরং আমার একটা ভালো লাগা গান, আপনার ভালো লাগে একটু করেন না। একটা ভালো লাগে যে ভালো মানুষের কাছে যাওয়ার যে আমার সেটা আমার একটা গান আছে, যে খুব ভালো মানুষ পেলে আমি যেতাম তার কাছে, মন্দগুলো আগুনে পুড়ে পবিত্রতার চাদরে দিতাম নিজেকে ডেকে, খুব ভালো মানুষ পেলে আমি যেতাম তার কাছে।
অর্থাৎ খুব ভালো একদম উচ্চতর মানুষের কাছে যখন যেতাম, যে আত্মজ্ঞানে ভরপুর মানুষের কাছে যাই, তখন তো আমার হীনতা নেই। আমাদের সময় হয়তো কোনো সক্রেটিস নেই, হ্যাঁ, কিন্তু আমরা সেই 2000 বছর তাদের আগে ছোঁয়া পাই, তাদের কথা শুনতে পাই, এটা সৌভাগ্য। কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু কোনোদিন যদি মুখোমুখি হইতে পারতাম, আমার তো স্বপ্ন। আচ্ছা, জ্ঞান চর্চা কি কমে গেছে আমাদের সমাজ থেকে? আমাদের সমাজ থেকে শুভ শক্তির কি কোনো মানে অপসৃয়মানতার গান শুনছি? বিশেষ করে বাংলাদেশের কথা বলি, আমরা সমাজটাকে প্রযুক্তি নির্ভর করতে চেয়েছি, আমরা সমাজটাকে জ্ঞান নির্ভর করতে চাই নাই। সুতরাং যেখানে আপনি জ্ঞানকে সেকেন্ডারি করে ফেলেছেন, আপনি একটা সমাজে ডিরেকশন দিয়েছেন প্রযুক্তি নির্ভর, তো সেখানে জ্ঞান নলেজ বেস সোসাইটি সমাজ যে হবে, আপনি সমাজে আপনি কল দিবেন, সমাজ হবে জ্ঞান নির্ভর। জ্ঞান নির্ভর সমাজের জন্য শিক্ষা ব্যবস্থা, জ্ঞান নির্ভর সমাজের জন্য সমাজের নৈতিক অবস্থান, জ্ঞান নির্ভরের জন্য কী সংস্কৃতি দরকার সেইটা হবে। আর আমরা ঘোষণায় দিয়েছি সমাজ হবে প্রযুক্তি নির্ভর, ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি তৈরি করেছে জ্ঞান, তো তাহলে আমরা জ্ঞানটাকে সেকেন্ডারি করে ফেলছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞানের চর্চা না করবেন, জ্ঞানকে আপনি সাধনা হিসাবে গ্রহণ না করবেন, জ্ঞানকে আপনার আরাধ্য না করবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ কমে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থার যে মানে একবার ভঙ্গুর জায়গা, যেটা শুধুমাত্র আমলা তৈরি করার জন্য, শুধুমাত্র কেরানি তৈরি করার যে শিক্ষা, সেটা থেকে সরে আসবার জন্য আমাদের কি করা দরকার? আপনি তো সংস্কারের কথা বলছেন। অবশ্যই প্রথমে তো আমাদের একটা জ্ঞানমুখী সমাজের, জ্ঞান নির্ভর সমাজের, তারপরে হচ্ছে বিজ্ঞানমুখী সমাজের প্রবর্তন করতে হবে। রাষ্ট্রকে পরিকল্পনা করতে হবে যে আমি আগামী 10 বছর এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চাই, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা কী করতে চাই, আমার এখানে কতজন প্রযুক্তিবিদ, কতজন বিজ্ঞানী আবিষ্কার করতে চাই, কী ধরনের এডুকেশন সিস্টেম, কী ধরনের কেরিকুলাম হলে আমার এখানে বিকশিত হবে। আমাদের তো এইসব নিয়ে কোনো পরিকল্পনা নাই। রাষ্ট্র চলতেছে, সমাজটা পড়তেছে, একটা অভ্যুত্থান হচ্ছে, মানুষ রক্ত দিতেছে, আবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। অর্থাৎ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে যে শাসন ব্যবস্থা রূপান্তর, সেই আইডিয়াই আমাদের নাই। আমরা পূর্ববর্তী শাসন দিয়েই আমরা পরিচালিত। আমরা খালি ভীষণের কথা শুনেছি, কিন্তু আমরা দেখছি লুটপাটের মিশন। ভালো কথা বলেছেন। একজাক মানুষ আপনাকে, একজাক মানুষ যারা স্বপ্ন দেখায়, যারা স্বপ্ন লালন করবে, যারা জাতিকে নিয়ে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এদেশে জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মুষ্টিমেয় যেসব মানুষরা কাজ করতে চায়, আমরা যারা কিছু লেখাপড়া করে মানুষের কিছু লেখালেখি করি, আমাদের কিন্তু সমাজে সেরকম মূল্যায়ন কখনো করা হয় না। এমনকি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেই সব প্রতিষ্ঠানগুলোও কিন্তু খুবই আমলা নির্ভর একটা প্রতিষ্ঠান, এবং যেসব পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো বিতর্কিত করে তোলা হচ্ছে। এবং জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য কিছু আন্দোলন তৈরি করা দরকার, সেখানে নতুন কিছু অ্যাড করতে হবে। সেই স্বপ্নটা কিন্তু আমরা ওইভাবে দেখছি না। কিন্তু আমাদের স্বপ্ন দেখতে হবে, আমাদের স্বপ্ন দেখতে হবে, আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করতে হবে, আমাদের অপসংস্কৃতি দূর করে উন্নততর সংস্কৃতি চর্চা করতে হবে। কারণ কেউ না কেউ তো আশা করতে হবে। কারণ একটা জাতি রাষ্ট্র মানে লক্ষ লক্ষ শহীদের রক্ত দিয়ে, আবার উদ্বোধনের রক্ত দিয়ে কিছুদিন পর পর আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাবো, এটা তো হতে পারে না। সুতরাং রক্তের মধ্য দিয়ে আমরা বাসমান। সুতরাং আমাদের এখন সকলের দায়িত্ব হচ্ছে আমাদের সমাজকে বিকশিত করা, আমাদের সমাজকে সঠিক পথে নেওয়া, মানুষের মানবিক সমাজ করার জন্য সকল লড়াইকে অব্যাহত রাখা। দর্শকদের জন্য এক কথায় কি বলবেন? আমরা সবাই যেন সমাজকে মানবিক করার, সমাজকে মানুষের জন্য উপযোগী করার, রাষ্ট্রকে সবার রাষ্ট্র করার জন্য চেষ্টা করি। অনেক ধন্যবাদ শহীদুল্লাহ ফারাইজি। দুর্দান্তভাবে আপনি বললেন, আপনি যতটা নিভৃতে থাকতে চান, খুব চুপচাপ থাকতে চান, আত্মমুখী মনে হয়, কিন্তু যখন আপনি কথা বলেন তখন আর মনে হয় না যে আপনি আত্মমুখী মানুষ, তখন বহুমুখী একটা রূপ আপনার পায়। জনগণের সঙ্গে সম্পৃক্ত হবার এক দুর্নিবার আকাঙ্ক্ষা আপনার মধ্যে কাজ করে। আপনি যে গানগুলো লেখেন তার মধ্যে আছে আমাদের লোক সংস্কৃতির একটা ঐতিহ্য এবং একটা সত্য আবিষ্কারের প্রচেষ্টা। সেজন্য আপনাকে আমার খুব ভালো লাগে। আজকে আয়োজনে এসে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, হৃদয় খুলে কথা বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অনেক দিন আপনি গান লিখুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে আমরা শহীদুল্লাহ ফারাইজির কাছে অনেক কথা শুনেছি। এই কথাগুলো আমরা সবসময় শুনি, কিন্তু এর কোনো প্রতিফলন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের জীবনে সেইভাবে প্রতিভাত হয় না। কিন্তু আমরা আকাঙ্ক্ষা করে যাব, আমরা স্বপ্ন দেখে যাব, আমরা সব সময় এই অন্যায়ের প্রতিবাদ করেই যাব, যতদিন পর্যন্ত না বাংলাদেশ একটি চমৎকার গণতান্ত্রিক রাষ্ট্র রূপ নেবে, শোষণ বৈষম্যহীন এক সমাজ গঠিত হবে। আমি থাকবো না, শহীদুল্লাহ ফারাইজি থাকবে না, কিন্তু আপনারা তরুণ সম্প্রদায় যারা থাকবেন তারা আমাদের এই বাণী বহন করে নিয়ে যাবেন, আমাদের এই কথা আপনারা হৃদয়ে লালন করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।